তাহলে আজকে আমরা যে বিষয়গুলো দেখবো, গ্রেডিয়েন্ট টুল, স্মার্ট অবজেক্ট টুল, আর হচ্ছে হিস্টোরি ব্রাশ অ্যান্ড আর্ট হিস্টোরি ব্রাশ। গতকাল ক্লাসে যদিও ছিল আমরা এই বিষয়টা দেখিনি, আজকে আমরা হিস্ট্রি ব্রাশ এবং আর্ট হিস্ট্রি ব্রাশ এটা সম্পর্কেও দেখব। আমরা যে মডিউলটা ফ্লো করতেছি সেই মডিউল অনুযায়ী এখানকার 7 নম্বরের ক্লাসে গ্রেডিয়েন্ট টুল, এখানে স্মার্ট অবজেক্ট টুল, আর এখানে একটা টাইপ টুল রাখা হয়েছিল। টাইপ টুলটা আমি মনে করি এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। আমরা যেই ডিজাইন করি না কেন আমাদের বিভিন্ন ধরনের লেখা প্রয়োজন, এই জন্য আমি এটা অন্য একটা ক্লাসে মেইনলি ভাবে রাখছি। ওকে, স্ক্রিন শেয়ার না হতে আলোচনা শুরু করে দিছি, তবে রেকর্ডিং এ দিছি আবার। ঠিক আছে, তাহলে এখন হয়তো দেখতে পাচ্ছেন। তাহলে আজকে আমরা যেটা দেখতেছি ক্লাসে থাকবে গ্রেডিয়েন্ট টুল, স্মার্ট অবজেক্ট, হিস্ট্রি ব্রাশ টুল এবং আর্ট হিস্টোরি ব্রাশ টুল। হিস্ট্রি ব্রাশ টুল এবং আর্ট হিস্ট্রি ব্রাশ টুল আমাদের গত ক্লাসেরই ছিল, এটা আমরা বাদ দিছিলাম গত ক্লাস সে। আজকে এটা দেখব, তার সাথে এগুলো। আর আমাদের মডিউল অনুযায়ী আজকের যেখানে ক্লাস 7 এ গ্রেডিয়েন্ট টুল, স্মার্ট অবজেক্ট টুল, ক্লিপিং মার্কস আমরা অলরেডি দেখছি, ইরেজার টুল আর টাইপ টুল সম্ভবত একসঙ্গে কোনো একটা ক্লাসে রাখা হয়েছে। আর এই ক্লাসগুলো আপনাদের, এই যে এগুলা ক্লাস, এগুলা ছিল প্রায় 4 ঘন্টা আর একদিন পর পর। আমাদের তো প্রতিদিনই ক্লাস, যার কারণে এটার তুলনামূলকভাবে ক্লাসটা ছোট হয়। এখানে ফটোশপের ক্লাস আছে, সব মিলে আছে 19টা, কিন্তু আমাদের ফটোশপের ক্লাস হবে 50টা। এই জন্য বিষয়গুলো ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া হয়েছে। এখন তার আগে গতকালে যেটা হোমওয়ার্ক দিছিলাম, আমি আপনাদের গ্রুপ থেকে যারা যারা হোমওয়ার্ক দিছে তাদেরটা আগে চেক করে নিব। ওকে, এটা লোড নিচ্ছে। ডাটা ইন্টারনেট, যার কারণে স্পিড একটু তুলনামূলক কম। এত লোডিং টাইম। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন এখানে আমার মনে করেন যে পূর্ব থেকে কোনো আপলোড হয়ে গেছে, ফোল্ডার হোক বা যাই হোক, আমি ওইটার উপর অনেকভাবে করা যায়। রাইট বাটন ক্লিক করব, তো লোডিং এর জন্য সময়টা বেশি নিয়ে নিচ্ছে। ভাই এই যে দেখেন, রাইট বাটন ক্লিক করে দেখেন গেট শেয়ারেবল লিংক একটা অপশন আছে, ওটাতে ক্লিক করার পরে এখানে রেস্ট্রিকেট লেখা আছে, ওটা এনিওয়ান করে দিলেই হয়ে যাবে। এই যে রাজল ভাই, এই যে দেখেন এখানে আপনার রেস্ট্রিকেট দেওয়া আছে, আপনি এটা এনিওয়ান করে ডান দিয়ে দেন, তাহলে হয়ে যাবে। আপনার এটা দিতে কত সময় লাগবে? আমি দিয়ে দিছি, আপনি দেখেন। ওকে, আমি রিলোড করতেছি। দিয়ে দিছি। তাও ভাই অ্যাক্সেস আছে। আচ্ছা যাই হোক, আপনার কাজটা আমি ক্লাস শেষে চেক দিব, আপনি ইতিমধ্যে এটার মধ্যে দিয়ে দেন। ক্লাসের বিষয়গুলো আমরা শুরু করে দিই, ক্লাস শেষের দিকে দিয়ে দিব। যেটা বলছিলাম গ্রেডিয়েন্ট টুল, স্মার্ট অবজেক্ট টুল, হিস্ট্রি অ্যান্ড আর্ট। এবার অ্যাক্সেস আসছে। ফাইলটা ভাই প্রায় কত মেগাবাইটের?
স্ক্রিন রেকর্ডিং অন করে দিলাম। ওকে, স্ক্রিন রেকর্ড অন করে দিচ্ছি। তাহলে হিস্ট্রি ব্রাশ টুল আমাদের আবার যেহেতু রেকর্ডিং এ যায়নি এটা বলে দিই। হিস্ট্রি ব্রাশ টুল আমাদের কি করে, কাজের ক্ষেত্রে সেই হিস্টোরিটা ব্যাক নিয়ে আসে আমাদের হিস্টোরির উপর ভিত্তি করে। যে উইন্ডো থেকে চলে গেলাম হিস্টোরি, এখানে আমাদের 50টা হিস্টোরি পর্যন্ত আপাতত লোড নিবে। যেদিন হিস্ট্রি টুল নিয়ে কথা বলছিলাম সেদিন কিন্তু আপনাদের প্রিফারেন্স থেকে দেখাইছিলাম আমি পারফরমেন্স 50টা পর্যন্ত এখানে লোড নিবে। আপনি চাইলে বাড়াইতে পারেন, সেক্ষেত্রে আপনার র্যাম বা এগুলোর উপর চাপটা বেশি পড়ে। আমি মনে করি 50টাই এনাফ। তাহলে এখান থেকে আমি কোনো লেয়ার নিলাম না, এক্সট্রা কোনো লেয়ার না নিয়েই আমি এটা রিচার্জ করতেছি। যে এখান থেকে এটা অলটা নিয়ে সোর্স করে খালি দ্রুত রিচার্জ করে দিলাম। পারফেক্ট হোক না হোক আমি জাস্ট দ্রুত দিলাম, তারপরে এখান থেকে এটা রিচার্জ করে দিলাম। এখন দেখেন আমাদের এটা যদি ব্যাক আনার প্রয়োজন হয়, যে কয়েকটা রিচার্জ করছি সেগুলো কিন্তু আমরা হিস্টোরি আর্ট ব্রাশ টুল দিয়ে ব্যাক নিয়ে আসতে পারি। কিভাবে, এখানে হিস্টোরি ব্রাশ টুলে গেলাম, যাওয়ার পরে কোন জায়গায় স্কোর ছিল আমি বুঝতে পারতেছি না, এই জায়গায় ছিল। অনুমান করে এখানে যদি ব্রাশ করি তাহলে ওখানকার যেমন ইমেজটা ছিল তেমনটা চলে আসতেছে। এই যে উপরে একটা আছে পিকচার ফেস স্পট, এটাকে বলা হয় স্ন্যাপশট ইমেজ, এটাকে বলা হয় স্ন্যাপশট ইমেজ। এটার উপর ভিত্তি করে এখানে ব্যাক আসতেছে। যেমন এখানে মার্ক করা আছে এই আইকনটা, এই ইমেজটা যেমন দেখতে ঠিক তেমনটা এখানে ব্যাক আসতেছে। যেমন এখানে দেই, এখানে একটা ছিল, এই যে স্পটগুলো কি হচ্ছে আবার ব্যাক চলে আসতেছে। কার উপর ভিত্তি করে, এই যে উপরে আমার একটা ইমেজ ছোট্ট আকার থাম্বনেলের মতো, এটাকে বলা হয় স্ন্যাপশট। এই ইমেজটা যেমন ঠিক তেমনটাই এখানে এটা ব্যাক চলে আসতেছে। তাহলে হিস্ট্রি ব্রাশ টুল কি করছে, আমাদের পূর্বের যা হিস্টোরি সেটা ব্যাক নিয়ে আসতেছে। এখন আমরা চাইলে নিজেরাও স্ন্যাপশট তৈরি করতে পারি। এটার উদাহরণস্বরূপ আমি ব্রাশ টুল নিয়ে এখানে রেড কালার ব্রাশ করলাম আপনাদের বোঝানোর জন্য। আপনি যে কোনো ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। ব্রাশের জন্য রেড কালার অ্যাপ্লাই করলাম। এবার যদি আমি এটা ঠিক একইভাবে হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে ব্রাশ করে দিই তাহলে এটা কিন্তু মুছে যাচ্ছে। কোনটা ওপেন করব? হ্যালো, কিবোর্ড শর্টকাটটা। ওকে, কিবোর্ড শর্টকাট ঠিক আছে। দেখেন আমি যখন আবার এই হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে ব্রাশ করে দিচ্ছি তাহলে কি হচ্ছে, আবার পূর্বের মতো চলে আসতেছে। কেন এটা আসতেছে, এই যে ফেস স্ন্যাপশট এটার উপর ভিত্তি করে চলে আসতেছে। এবার দেখেন এই রেড কালারগুলো থাকা অবস্থায় আমি এখানে একটা এই ক্যামেরা আইকনে ক্লিক করলাম। ক্যামেরা এখানে যখনই ক্লিক করছি তখন এখানে দেখেন একটা স্ন্যাপশট আরেকটা যোগ হয়ে গেছে। কিভাবে যোগ হয়েছে, আমার বর্তমান যে ইমেজটা আছে এটার উপর ভিত্তি করে একটা স্ন্যাপশট যোগ হয়ে গেছে, স্ন্যাপশট 1। এখন আমি যদি এখান থেকে অন্য কালার দিয়ে ব্রাশ করি, ব্লু কালার দেই হাইলাইট হবে, দিয়ে অন্য কালার দিয়ে এখানে ব্রাশ, হিস্ট্রি ব্রাশ টুলেই ছিল, ব্রাশ টুল বি শর্টকাট ব্রাশ করতেছি অন্য একটা কালার দিয়ে। দেখুন অন্য একটা কালার দিয়ে আমি ব্রাশ করলাম। যখন আমি হিস্ট্রি ব্রাশ টুল থেকে আবার গেলাম, হিস্ট্রি ব্রাশ টুলে গিয়ে আমি আবার ব্রাশ করতেছি, দেখেন থেকে আবার কিন্তু সব কালারগুলো মুছে যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি লাল কালারটা থাকবে, এই জন্য আমি কিন্তু প্রথমে একটা স্ন্যাপশট নিছিলাম লাল কালার থাকা অবস্থায়। এখন দেখেন এই যে উপরের দিকে স্ন্যাপশট 1 এটা যখন আমি মার্ক করব, মার্ক করার পর এবার ব্রাশ করতেছি, দেখেন রেড কালারটা শুধু থেকে যাচ্ছে, ব্লু কালারটা চলে যাচ্ছে। অর্থাৎ তাহলে এটা কিভাবে কাজ করতেছে, আমাদের স্ন্যাপশট যখন নিব সেই ইমেজটাই আর্ট হিস্ট্রি ব্রাশ টুল ফ্লো করবে। স্ন্যাপশট যখন নিব সেই জিনিসটাই আমাদের হিস্ট্রি ব্রাশ টুল ফ্লো করবে। তাহলে এখানে ব্লু কালারটা চলে গেল, আবার যে স্ন্যাপশট মেইন ইমেজটাতে রাখি তাহলে সব কালারগুলোই চলে যাবে। কেন চলে যাবে, মেইন ইমেজটা কিন্তু আমার যেমন ছিল তেমনটাই আসতেছে। আর যখন যখন যেটা স্ন্যাপশট নিব তখন সেটা থাকবে। আবার যদি আমি এই অবস্থায় একটা স্ন্যাপশট নেই এই অবস্থায়, তাহলে কিন্তু ওইটা ওই স্ন্যাপশটটা যখন সিলেক্ট থাকবে তখন এটা ব্যাক আসবে। এখন যদি আমি এখানে আরেকটা অন্য কালার দেই, গ্রিন কালার দিলাম, ব্রাশ করলাম। এই ব্রাশগুলো আমি আপনাদের জাস্ট উদাহরণস্বরূপ বোঝাচ্ছি। ব্রাশ টুল নিয়ে এই যে গ্রিন কালার ব্রাশ দু এক জায়গায় যে কালার করতেছে ব্রাশ করলাম। এখন দেখেন আমি যদি মেইন ইমেজটাতে মার্ক করা অবস্থায় যদি আর্ট হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে ব্রাশ করি তাহলে কি হবে, সবগুলাই চলে যাচ্ছে।
তারপরে আমি কিন্তু রেডে একটা স্ন্যাপশট নিছিলাম, এটা মার্ক করে যখন ব্রাশ করতেছি তখন শুধু রেড কালারটা থাকতেছে। আর যখন ব্লুর স্ন্যাপশটটা নিছিলাম, এটা মার্ক করে যখন ব্রাশ করতেছি তখন কিন্তু এই কালারটা চলে যাচ্ছে। তার মানে আমরা স্ন্যাপশট যেটাই রাখবো সেটাই সে কাজ করবে। এই হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল। কারো কোনো প্রশ্ন আছে? আসলে এই টুলগুলো আমাদের তেমন একটা প্রয়োজন পড়ে না, যেহেতু এখানে আছে এদিক থেকে, আমরা তাও মাঝে সাঝে কোনো কাজের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন হিস্টোরির দিক থেকে। যারা বিশেষ করে পেইন্টিং তারপরে রিসার্চের কাজগুলো করেন, এই কাজগুলো ব্যবহার করতে পারেন। স্ন্যাপশট সম্পর্কে কারো কোনো প্রশ্ন বুঝেননি, ফ্রিলি ভাবে বলতে পারেন। ওকে, যেহেতু কোনো উত্তর নাই, মনে হচ্ছে বুঝছেন সবাই। ইন্টারনেট কি আবার একটু রিপিট করেন? ওকে ঠিক আছে, আমি পুরোটাই এখান থেকে ডিলিট করে নতুন ভাবে ওপেন করতেছি এই ইমেজটাই। অন্য ইমেজ দিয়েও বোঝানো যায়, ওই ইমেজটাই ওপেন করি, তাহলে একটু বুঝতে দ্রুত সুবিধা হবে। ওকে, ইমেজটা ওপেন করলাম। হিস্ট্রি ব্রাশ টুল কি করে, আমাদের হিস্টোরির উপর ভিত্তি করে সে কাজগুলো ব্যাক নিয়ে আসে, আমরা যেগুলো করলাম সেগুলো ব্যাক নিয়ে আসে। এক্সাম্পল স্বরূপ প্রথমে স্পট দিয়ে বোঝাই। আমি এখানে কোনো এক্সট্রা কোনো লেয়ার নেইনি, কিন্তু এখানে আমি রিটাচ করতেছি। এখান থেকে আমি এই যে রিটাচ করলাম, দ্রুত করে নিলাম। রিটাচটা পারফেক্ট হচ্ছে না আমি জানি, কিন্তু দ্রুত করে নিলাম। এই যে রিটাচগুলো করলাম, এখন আমার এই রিটাচটা মেইন ইমেজের মতো ব্যাগ আনার প্রয়োজন হয়েছে। উপরের দিকে একটা ছোট্ট একটা ইমেজ দেখতে পাচ্ছি, বর্তমানে আমার মাউসটা যেখানে আছে এখানে, এটাকে বলা হয় যে স্ন্যাপশট, এটাকে বলা হয় স্ন্যাপশট। অর্থাৎ এখানের পাশে আবার একটা মার্কের একটা আইকন আছে, অর্থাৎ এই স্ন্যাপশট যেটা মার্ক থাকবে সেটা থেকে সে রিস্টোর করবে হিস্টোরি ব্রাশ টুলের মাধ্যমে। এখান থেকে হিস্ট্রি ব্রাশ টুল শর্টকাট ওয়াই, এখান থেকে হিস্ট্রি ব্রাশ টুল আনার পরে আমি যেখানে যেখানে কাজগুলো করছিলাম সেখানে যদি ব্রাশ করি, স্পটগুলো কিন্তু আবার ব্যাক চলে আসতেছে। কেন আসতেছে? এই যে ব্রাশ করতেছি উপরের ইমেজটার সঙ্গে ওটা ম্যাচিং করাই দিচ্ছে। ঠিক একইভাবে এখানেও তাই। একটা ব্রাশ টুল নিয়ে আমি এখানে একটা যে কোনো কালার অ্যাপ্লাই করে দিলাম, বা আপনার অন্য যে কোনো কাজ আপনি করতে পারেন। এই ধরে নেন এই কাজটা আমার পরবর্তীতে লাগবে বা এই কাজটা আমি রাখতে চাচ্ছি, সে তখনই আমরা এখানে স্বপ্নিল ভাই একটা মেসেজ লিখছে, এটা একটু দেখে নিই। আই এম ফ্যাক্টিং সামন নেটওয়ার্ক প্রবলেম, আই উইল ট্রাই জয়েন। ওকে, ওনার ইন্টারনেটের সমস্যা, এটা উনি বলার চেষ্টা করছে। যাও, যেখানে আসছিলাম আমরা, এটা শুধু এই যে আমি ব্রাশ করে কালার নিচ্ছি এটার ক্ষেত্রেই কাজ করবে এমনটা না, এগুলো অন্যান্য ফটোশপের হিস্ট্রিটা ব্যাক আনার ক্ষেত্রেও কাজ করবে। তাহলে আমি এখানে রেড কালার নিয়ে এখানে একটা স্ন্যাপশট নিলাম। এই স্ন্যাপশটটা আমি কেন নিচ্ছি, কোনো সময় আমার এই কাজটাতে আবার ব্যাক আসার প্রয়োজন হতে পারে, এই জন্য আমি ব্যাক নিচ্ছি। যখন এখানে একটা দেখেন, এখানে ফেস কয়টা আছে, একটা মাত্র, স্ন্যাপশট আছে একটা। যখনই এখানে ক্যামেরার মধ্যে আমি ক্লিক দিব, তখন এখানে একটা এই ইমেজটার একটা স্ন্যাপশট নিয়ে নেওয়া হয়েছে, এই ইমেজটার একটা পিকচার নেওয়া হয়েছে। এখন আমি যদি আবার একটা কোনো কালার নেই, এখান থেকে আমি একটা ব্লু কালার নিলাম। ব্লু কালার নেওয়ার পরে এখানে আমি ব্রাশ করতেছি, ব্রাশ করলাম। দেখেন উপরে আমাদের স্ন্যাপশট কয়টা আছে, দুটা। এখন হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে আমরা যদি হিস্ট্রি ব্যাগ আনতে চাই, আমাকে ফটোশপ বলতেছে আপনি কার হিস্ট্রি ব্যাগ আনতে যাচ্ছেন। আমাদের দুটো হিস্ট্রি ব্যাগ আনার অপশন আছে, একটা হচ্ছে উপরের স্ন্যাপশটটা, একটা হচ্ছে নিচের স্ন্যাপশট। এটা আমি স্ন্যাপশট 2 করে দেই। ওকে, একটা হচ্ছে উপরেরটা স্ন্যাপশট 1, এটা হচ্ছে স্ন্যাপশট 2। বলতেছে কার হিস্ট্রি আপনি ব্যাগ আনতে যাচ্ছেন। আমি যদি চাই অরিজিনাল ইমেজের হিস্ট্রি ব্যাগ আনতে, তাহলে এখানে মার্ক করব না, পাশে একটা মার্কের আইকন আছে, এটা ওখানে ক্লিক করব। যেমন আমার এটা মেইন ইমেজে হিস্ট্রির আইকনটা ক্লিক করা আছে, তখন আমি এটাতে ব্রাশ করতেছি। তাহলে কি হচ্ছে, এই ইমেজটার উপর ভিত্তি করে সে হিস্টোরিটা ব্যাক আনতেছে। কন্ট্রোল জেড চেপে ব্যাক আসলাম। এখন দেখেন নিচের এখানে রেড কালার থাকা অবস্থায় আমরা একটা স্ন্যাপশট নিয়েছিলাম, এই জন্য দেখেন এই স্ন্যাপশটে কিন্তু ব্লু কালার নেই, বা যে ব্লু কালারের পরবর্তী কাজগুলো আমরা এই স্ন্যাপশটে রাখিনি,
এই জন্য শুধুমাত্র এই স্ন্যাপশট থেকে এই কালারটাই চলে যাচ্ছে, রেড কালারটা থেকে যাচ্ছে। আসলে এতটুকু হিস্ট্রি ব্রাশের কাজ। আর যারা আমাকে প্রশ্ন করছেন তার যদি এখনো একটু বুঝতে কঠিন হয়, আপনি দয়া করে ভিডিওটা ক্লাসের পরে একটু রিপিট করবেন। রিপিট করার পর তারপরেও যদি প্রবলেম মনে হয় আমাকে আগামী ক্লাসে বলবেন, আমি অবশ্যই আবার আপনাকে বোঝানোর আমি চেষ্টা করব। তো বিষয়টা খুব তেমন কোনো কঠিন না, আমরা যেটা এখানে ইমেজটা নিচ্ছি ওটাই ব্যাক করতেছে, এতটুকুই। তাহলে আমি পরের টপিকে যাচ্ছি। এখানে হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুলের সাথে আরেকটা অপশন আছে, আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। এটাও তেমন কোনো খুব স্পেশালি কাজ করে না। ওপেন করে আরেকটা ইমেজ নিচ্ছি, গুগলে ইউটিউবে সার্চ করে দেখবেন যে এটা সম্পর্কেও টিউটোরিয়াল তেমন কোনো পাবেন না, তেমন যে খুব স্পেশালি কাজ করে। মূলত এটা ওয়েল প্রিন্টিং এর মতো অনেকটা কাজ করে, অনেকটা ওয়েল প্রিন্টিং এর মতো কাজ করে। এখানে অপশন বারে আমাদের যে ব্রাশ, ঠিক একইভাবে ব্রাশ সাইজ, এদিক থেকে অপাসিটি, প্রেসার, আর এখানে প্রায় কয়েকটা মোড দেওয়া আছে। এরিয়া, কতটা এরিয়া জুড়ে কাজ করবে, কতটা টলারেন্সে কাজ করবে সেটাই। দেখেন আমি যদি এখানে একটা নতুন লেয়ার নিয়ে কপি করি, যে পার্থক্যটা যেন আমরা বুঝতে পারি। নেয়ার পরে এখানে ব্রাশ করতেছি, একটু শুধু ওকে, সাইজটা কমায় নিচ্ছি, ব্রাশ সাইজটা। ব্রাশ সাইজ ছোট হলে ডিজাইনটা ভালো হয়, এটার ক্ষেত্রে আমি ব্রাশ সাইজ রাখলাম অনলি 17। আমি এটা আবার ব্রাশ করতেছি, একটা পরিবর্তন হচ্ছে, পরিবর্তনটা কি আপনারা বুঝতে পারতেছেন, বিশেষ করে যারা ল্যাপটপ বা পিসিতে আছেন? হ্যাঁ, ব্লার বা একটা ঘোলাটে ওয়াল প্রিন্ট টাইপের মতো আসতেছে। আমি আরেকটু বেশি করার পরে আমি এটা ব্যাগ আসতেছি, যে দুটার মধ্যে পার্থক্য কি আসতেছে এটা দেখাচ্ছে আপনাদের। তাহলে উপরের কপি লেয়ারটা আমি অফ করে দিলাম। এটা দেখেন একটা উজ্জ্বলতা থেকে একটু ব্লার বা আলাদা কোনো একটা টাইপের একটা ডিজাইন চলে আসতেছে। এখানে এরকম শর্টগুলো অনেকটা আছে, যেমন আমি যদি টাইট কার্ল দিই, এবার দেখুন যে আরেক ধরনের ডিজাইন হচ্ছে। দিলাম, এবার দেখেন ঘুরে ঘুরে একটা ডিজাইন হবে। দেখেন ছোট্ট করে চারপাশ থেকে হালকা হালকা একটা করে প্যাচ প্যাচ ডিজাইন হচ্ছে। এটার মাধ্যমে ছোটখাটো ইমেজের মধ্যে একটা ইফেক্ট নিয়ে আসা যায়। মূলত এই জন্য এটার নাম দিচ্ছে আর্ট ব্রাশ টুল, অনেকটা আর্ট স্টাইল নিয়ে আসা যায়। এখানে কয়েকটা মোড আছে, আপনারা দেখতে পারেন। তার মধ্যে ডেপ, টাইট শট, এই মোডগুলো ভালো ব্যবহার হয়, যেটার মধ্যে একটা ওয়াল প্রিন্ট ভাব কোনো যে কোনো ইমেজের মধ্যে নিয়ে আসা সম্ভব। এটা পূর্বের ইমেজ, এটা পরের ইমেজ, পূর্বের পরের একটা হালকা হালকা ওয়াল প্রিন্ট বা এই ধরনের একটা ইমেজগুলোর ভাব নিয়ে আসা যায়। তেমন তেমন কোনো আমাদের এই টুলটা প্রয়োজন পড়ে না, যেহেতু এখানে আছে। এটা আমি আপনাদের দেখাইলাম, এতটুকুই আর্ট হিস্ট্রি ব্রাশ টুলের। এটা সম্পর্কে কারো কোনো প্রশ্ন যদি না থাকে আমরা পরের টপিকে চলে যাব। কারো কোনো প্রশ্ন আছে কি হিস্ট্রি ব্রাশ এবং আর্ট হিস্ট্রি ব্রাশ টুল সম্পর্কে? জি ভাই, পরের টপিক কি জানতে? ওকে, পরেরটাতে চলে যাচ্ছি। যেমন বললাম, আর হিস্ট্রি ব্রাশ আর্ট হিস্ট্রি ব্রাশ অতটা গুরুত্বপূর্ণ না হলে, এবার যে আসতেছে গ্রেডিয়েন্ট টুল এবং স্মার্ট অবজেক্ট, এই দুটাই খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো আমরা কাজের ক্ষেত্রে আমরা খুবই ব্যবহার করব, গ্রেডিয়েন্ট টুল এবং স্মার্ট অবজেক্ট টুল। তাহলে প্রথমে আসি গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট টুলটা কি? দুই বা ততোধিক কালারের সমন্বয়ে, কালারটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। দুই বা ততোধিক কালারের সমন্বয়টাই হচ্ছে গ্রেডিয়েন্ট। প্রথম ক্লাসে যেদিন আমরা কালার অ্যাপ্লাই করছিলাম, সিম্পল ভাবে কিন্তু এখানে যে কালারটা আছে, অল্টার চেপে ব্যাক দিছে, কালারটা চলে আসছে। এখানে শুধুমাত্র একটা সলিড কালার আসছে। আর গ্রেডিয়েন্ট কালারটা কি করবে? দুই বা ততোধিক কালারের মধ্যে মিশ্রণ ঘটাবে, এটাই গ্রেডিয়েন্ট কালার। এখানে যে আমি ডিজাইনটা করছি এখানে সিম্পল ভাবে, এটাতেও কিন্তু ব্যাক গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে। আমি যদি উপরে সব আইগুলো অফ করে দিই, দেখেন এখানে কিন্তু মধ্যখানে একটু লাইট বেশি, আর আশেপাশে দেখেন লাইটটা আস্তে আস্তে করে কি হয়েছে, কমে গেছে। এখানে কিন্তু ওই গ্রেডিয়েন্ট কালারই আমি ব্যবহার করছি। এই হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। তাহলে গ্রেডিয়েন্ট কালারের শর্টকাট হচ্ছে জি, আর টুল হচ্ছে এই যে এটা গ্রেডিয়েন্ট কালার। নতুন একটা পেজ নেই, ফাইল থেকে নিউ,
কালার মোড নিব আমরা আরজিবি। ওকে, যখনই আমি গ্রেডিয়েন্ট মোডে সিলেক্ট করব এখানে আপনি এমনটাই দেখতে পাবেন। এখানে আপনাদের কয়েকটা কালার আছে, এখানে কয়েকটা কালার আপনারা এখানে এমনটাই দেখতে পাবেন। গ্রেডিয়েন্ট আমরা নিজেরা তৈরি করতে পারবো, গ্রেডিয়েন্ট লোড করতে পারবো, ইচ্ছামতো কালার দিয়েও আমরা গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবো। তাহলে ডিফল্ট ভাবে আমাদের এমনই থাকে। তবে এখানে প্রথম যে দুটো গ্রেডিয়েন্ট আছে এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। প্রথম যে দুটো গ্রেডিয়েন্ট কালার দেয়া আছে, তাহলে দেখেন এখানে প্রথম কালারটা মাউসটা যেখানে আছে আর একটা দ্বিতীয় কালার। প্রথম কালারটা কি করে আমাদের ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে ম্যাচিং তৈরি করে। এখানে আমি ফরগ্রাউন্ড কালার রেড নিলাম, যে রেড, ব্যাকগ্রাউন্ড কালার আমি ইয়েলো নিচ্ছি, ইয়েলো। তাহলে এখানে দেখেন দেখি একটু ইয়েলো কি হয়েছে, প্রথমটা রেড নিতে চাইছিলাম, রেড, আর ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো। তাহলে রেড এবং ইয়েলোর মধ্যে একটা আমি কালার মিক্সিং করছি। দেখেন এই দিক থেকে প্রথম যে কালারটা এই কি করছে, ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে দুটার মধ্যেই ম্যাচিংটা নিয়ে আসছে। এখন যদি আমি এখান থেকে এ পাশ থেকে এ পাশে টানি, সিম্পল ভাবে মাউস ধরে ড্র্যাগ করি, তাহলে দেখেন এ পাশে ফুললি রেড কালার, এ পাশে ফুললি ইয়েলো কালার, আর মিডিলে আস্তে 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 দুটা কালারের মধ্যে মিক্সিং করে দেওয়া হয়েছে। ঠিক সিমিলার ভাবে আমি যদি এখানে এবার অন্য কালার করে দিই, এখানে আমি ব্লু কালার করে দিলাম আর নিচেরটাতে করে দিলাম গ্রিন কালার, যে কালারই আপনি দেন না কেন গ্রিন কালার। এখন যদি এই দুটা কালার দেখেন, এই দুটা কালার কিন্তু আবার এখানে চেঞ্জ হয়ে গেছে। প্রথম যে গ্রেডিয়েন্টটা, প্রথম গ্রেডিয়েন্টটা আমাদের ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে কাজ করে। এখন যদি আমি কালারটা এই যে পাশ থেকে পাশে অ্যাপ্লাই করলাম, তাহলে এই পাশে ব্লু আর এই পাশে গ্রিন, এই দুটা কালারের মধ্যে একটা মিশ্রণ তৈরি করছে। এখানে মাত্র শুধু দুটা কালারের মিশ্রণ তৈরি করছে। তারপরে দেখেন একটা অপশন আছে এখানে, একটা উপরের দিকে হালকা কালার, তারপরে ঘর 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 হালকা করে দেখা যাচ্ছে। এই জিনিসটা কি বলতে পারেন আপনাদের? কিন্তু আমি বলছিলাম এই যে ঘর 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 যদি দেখানো হয় তাহলে ফটোশপ এটাকে কি বলে? কারো কি স্মরণ নাই? ট্রান্সপারেন্ট, এটাই শুনতে যাচ্ছিলাম আমি। ট্রান্সপারেন্ট আছে, তার মানে দ্বিতীয় অপশনটা কি করে, অর্ধেকটা ট্রান্সপারেন্ট নিয়ে কাজ করে আর অর্ধেকটা আমাদের ফরগ্রাউন্ড কালার নিয়ে কাজ করে। তাহলে প্রথমত এটা বোঝানোর জন্য আমি আরেকটা ইমেজ ওপেন করি, যেমন এখান থেকে আমি এই আকাশটা ওপেন করলাম। এই পেজটার মধ্যে আমি যখন প্রথম এই কালারটা দিব, এই পাশ থেকে এই পাশে কর্নের মধ্যে কালারটা নিলাম, পুরোটাই কি হয়েছে, ফিল হয়ে গেছে। এবার যদি আমি এখান থেকে ট্রান্সপারেন্ট নিই, তাহলে অর্ধেকটা ট্রান্সপারেন্ট হবে, অর্ধেকটা কালার ফিল হবে। দেখেন অর্ধেকটা ট্রান্সপারেন্ট হয়েছে, যে পাশে ট্রান্সপারেন্ট আছে সে পাশে ইমেজটা আমি দেখতে পাচ্ছি। যদি আমরা লেয়ার নিয়ে করি, নতুন একটা লেয়ার নিলাম, তারপর এখানে কালারটা অ্যাপ্লাই করলাম, কালার অ্যাপ্লাই পর এখান থেকে এটা মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই কি করে, কারো স্মরণ আছে? মাল্টিপ্লাই তারপরে স্ক্রিন কোন গ্রুপটা কি কাজ করে? যাই হোক, মাল্টিপ্লাই আমাদের সাদা কালারকে রিমুভ করে। তাহলে এখানে মাল্টিপ্লাইতে দেখেন আগের ইমেজটা এখন আকাশটা একটু বেশি নীল মনে হচ্ছে, এমনটাই। এই পাশ থেকে এটা ট্রান্সপারেন্ট মোডে কাজ করছে। তাই প্রথম যে অপশনটা আছে এটা আমাদের ফিল, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার এবং ফরগ্রাউন্ড কালার এই দুটার মধ্যে একটা কালারের মিশ্রণ নিয়ে আসে। আর পরে যে ট্রান্সপারেন্ট কালারটা আছে এটা আমাদের এক পাশে ট্রান্সপারেন্ট রাখে আর এক পাশে আমাদের ফরগ্রাউন্ড কালারটার ম্যাচিংটা হালকা করে ছড়ায় দেয়। এটা এভাবেই কাজ করে থাকে। এবার আসবো অপশন বারের ডিটেলস বিষয়গুলো নিয়ে। গ্রেডিয়েন্ট কালারকে সাধারণত 5টি উপায় নিয়ে ভাগ করা যায়, 5টা মোডে কাজ করে। কয়টা মোডে? 5টা মোডে কাজ করে। দেখেন এখানে 5টা মোড দেওয়া আছে। প্রথম মোডটাকে বলা হয় লিনিয়ার মোড, দ্বিতীয় মোডটাকে বলা হয় রেডিয়াল মোড, তৃতীয়টাকে বলা হয় অ্যাঙ্গেল মোড, চতুর্থটাকে বলা হয় রিফ্লেক্ট মোড এবং পঞ্চমটাকে বলা হয় ডায়মন্ড মোড। আপনি যদি মাউসগুলো এখানে ধরেন তাহলে নামগুলো শো করাবে কোনটার নাম কি। এটা তাহলে হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে রিফ্লেক্ট গ্রেডিয়েন্ট এবং এটা হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। কে কিভাবে কাজ করে? ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আমি রেড কালার দিয়ে, এগুলা হাইলাইট হয় বেশি, যেজন্য বোঝার জন্য একটু সুবিধা বেশি হতে পারে। দুটা কালার নিলাম, এখান থেকে আমি প্রথম কালারটা সিলেক্ট করলাম, প্রথমটা যেটা ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারের মিশ্রণ ঘটায়। এতক্ষণ যা আমরা দেখতেছিলাম সবগুলা দেখতেছিলাম লিনিয়ার কালার। লিনিয়ার কালার কি করে, একটা কালারের সঙ্গে আরেকটা কালার পাশাপাশি রেখে কাজ করে।
যেমন এখানে আমার প্রথমে রেড কালার আছে, তারপরে ইয়েলো কালার আছে, ঠিক ও একইভাবে প্রথমে রেড কালার তারপরে ইয়েলো কালার পাশাপাশি একটা রাখছে, তারপরে আরেকটা পুরো পেজের মধ্যে মিশ্রণ তৈরি করে দিছে, এইভাবে কাজ করতেছে। তারপরে দেখেন এটা কি রেডিয়াল, এখানে আইকনটা দেখলেই বোঝা যায় এটা কি করছে, মিডিল থেকে শুরু করছে, দিলাম এই যে টানলাম, তাহলে দেখেন রেড কালারটা আস্তে করে হালকা করে বাইরে থেকে ছড়াই গেছে, আমি যতটা টানবো তখন ততটা সরাবে, হালকা যদি টানি অল্প একটু সরাচ্ছে। তাহলে রেডিয়াল কি করে, ও ভিতর থেকে কালারটা ছড়ায় দেয়, আর লিনিয়ার কি করে এক পাশ থেকে আরেক পাশে কালারটা ছড়ায় দেয়। রেডিয়াল ভিতর থেকে কালারটা ছড়াবে, এই যে ভিতর থেকে মিডিল বরাবর কালারটা ছড়ায় দিচ্ছে। তারপরে যেটা আছে এটা হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কি করে, এখান থেকে এই পাশে আমি টানলাম, এটা অ্যাঙ্গেল নিয়েই কাজ করে। তাহলে দেখেন এখানে দুটা কালার ভাগ করছে, এক পাশে রেড আর এক পাশে ইয়েলো। তাহলে একটা অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেল থেকে ঘুরতে 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 এই পাশে ইয়েলো কালার হয়ে গেছে, ঘুরতে 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 এই পাশে ইয়েলো কালার চলে আসছে, অ্যাঙ্গেল এভাবেই কাজ করে। এরপরে যে মোড সেটা হচ্ছে রিফ্লেক্ট। রিফ্লেক্ট এটা কি করবে, আমাদের কালারটার মধ্যে রিফ্লেক্ট ঘটাবে ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড কালারের মধ্যে আপাতত। এখানে এটা নিলাম, দেখেন মধ্যখানে রেড, দুপাশে ইয়েলো, রিফ্লেক্ট কি করতেছে, রিফ্লেক্ট ঘটাচ্ছে। আর দেখতে কেমন হবে ওই আইকনগুলোর মধ্যে ওরা নমুনা স্বরূপ দিয়ে দিছে। আর এরপরে সবার যেটা আছে এটা হচ্ছে ডায়মন্ড, যখনই দিবেন এখানে ডায়মন্ড কালারের মতো একটা গ্রেডিয়েন্ট তৈরি করবে ছোট্ট ছোট্ট করে, যে ডায়মন্ড কালারের মতো একটা ইফেক্ট তৈরি করতেছে। এটা আমাদের আছে প্রথমটাতে সিলেক্ট করা। আমরা যদি ট্রান্সপারেন্ট মোডটাতে সিলেক্ট করি তাহলে একটু আলাদা কিছু দেখতে পাবো এটার ক্ষেত্রে। দেখেন যখন এবার আমি আলাদা আলাদা ক্লিক করতেছি তখন আলাদা আলাদা করে কিন্তু গ্রেডিয়েন্টটা নিচ্ছে, প্রত্যেকবার আলাদা আলাদা করে কাজ করতেছে ট্রান্সপারেন্ট মোড থাকা অবস্থায়। আর যদি আমাদের ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড মোডে যাই এখান থেকে, তাহলে এটা চলে যাবে, শুধু এখানেই কাজটা করবে। তারপরে নরমাল, তারপরে মোডটা যেটা আছে নরমাল মোড, এই যে আমরা ব্লেন্ডিং মোডে কাজগুলো করলাম ওই মোডগুলো উপরে এখানে দিয়ে দেওয়া হয়েছে। অপাসিটি আমরা জানি অলরেডি, অপাসিটি কতটা রাখবো, আগে অপাসিটিটা ঠিকঠাক করার পরে তারপর এটা অ্যাপ্লাই করব। আর রিভার্সটা কি করে, রিভার্স হচ্ছে বিপরীতে কাজ করে। এটা বোঝানোর জন্য আমি রেডিয়ালে গেলাম, রেডিয়াল তো যেহেতু মিডিল থেকে কাজ করে, দেখেন মিডিল থেকে যখন এখন কাজ করতেছে রেড কালারটা কিন্তু মিডিলে আসতেছে, এই যে রেড কালারটা মিডিলে আসছে, যখন আমি রিভার্সের ক্লিক দিলাম বিপরীত হয়ে যাবে। এবার ইয়েলো কালারটা মিডিলে আসবে, ইয়েলো কালারটা মিডিলে আসছে, লাল কালারটা বাইরে চলে যাচ্ছে। আবার যখন এখানে বিপরীত দিব তখন আবার এটা কালারটা উল্টে যাবে। এই হচ্ছে রিভার্স সবগুলোর ক্ষেত্রে। লিনিয়ার যেমন এই পাশ থেকে এই পাশে দিলাম, প্রথমে রেড কালার আসবে তারপরে ইয়েলো কালার, প্রথমে রেড কালার আসলো তারপরে ইয়েলো কালার। আর যখনই রিভার্স দিব তখনই কালারটা উল্টে যাবে, প্রথমে ইয়েলো কালার আসবে তারপরে রেড কালার আসবে। আর এখানে ডিআই এটা সম্ভবত দ্বিধার পূর্ণরূপ, যেটার আর কি যাদের বড় স্ক্রিন তারা দেখতে পাবেন, এটা বলা হচ্ছে যে স্মুথ করে, কালারটাকে খুব আরো বেশি স্মুথ করে এমনটাই বলা হচ্ছে। তবে ফুললি ভাবে এখানে যে মার্ক করে দেখি খুব কাছাকাছি, খুব মনোযোগ করে না দেখলে তেমন কোনো পার্থক্যই পাওয়া যায় না। অপশন বার এতটুকুই, এতক্ষণ পর্যন্ত আমরা যেগুলা দেখলাম এটা হচ্ছে গ্রেডিয়ানের বেসিক। এবার আমরা গ্রেডিয়ানের একটু অ্যাডভান্সে প্রবেশ করব। সেহেতু অ্যাডভান্সে প্রবেশ করার আগে বেসিক নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বা বুঝতে অসুবিধা হলে বলতে পারেন। ওকে, তাহলে এসকে ঘোষ ভাই, আমরা কি গ্রেডিয়েন্ট কালার যতটুকু শিখলাম আমরা কি এইভাবে কালার তৈরি করতে পারবো, একাধিক কালারের মিশ্রণ আনতে পারবো? ওকে ঠিক আছে। আর এই মোডগুলো তো আপনি জানেন, রেডিয়াল ভিতর থেকে কাজ করে, কোনটা কোন থেকে কাজ করে। এবার তাহলে দেখি, আমরা এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র দুটা কালার নিয়ে কিন্তু কাজ করতে পারছি। এবার যদি আমার 5টা কালার প্রয়োজন হয়, 6টা কালার বা 3টা কালার একসঙ্গে প্রয়োজন হয়, কিভাবে আমরা করব? বা আমার আরো অনেকগুলো কালার বিভিন্ন স্টাইল প্রয়োজন, এটা আমরা কিভাবে করব? এবার আমরা দেখব একাধিক কালার এবং আমরা নিজেরাই কিভাবে গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি। এতক্ষণ ধরে আমি এখানে তীরের মধ্যে ক্লিক দিছিলাম, এতক্ষণ ধরে এই তীরের মধ্যে ক্লিক দিয়ে এই অপশনটা আসছে। এবার আমি তীরের মধ্যে ক্লিক না দিয়ে সরাসরি এই কালারের মধ্যে ক্লিক করলাম, ওকে করলাম। এবার দেখেন একটা পপ আপ মেনু আসছে, নাম হচ্ছে গ্রেডিয়েন্ট এডিটর। এটার মাধ্যমে আমরা এখন নিজেরা পার্সোনালি এখানে অনেকগুলো একাধিক কালার যোগ করতে পারি, অপাসিটি বাড়াইতে কমাইতে আরো কিছু অপশনের কাজ করতে পারি। এখানে দেখেন 4টা মোড আছে, এখানে উপরে একটা, এখানে একটা, নিচে দুইটা। উপরের দিকে যে সেক্টরটা আছে এটা হচ্ছে অপাসিটি। অপাসিটি আমরা জানি, উপরের যে সেক্টরটা আছে এটা হচ্ছে কালারের অপাসিটি কতটা থাকবে। এ পাশে একটা হ্যান্ডেল, এ পাশে একটা হ্যান্ডেল, সেটা হচ্ছে কালারের অপাসিটি, কোন পাশে কতটা
অপাসিটি থাকবে। আর নিচের যে দুপাশে দুটো হ্যান্ডেল দেখতে পাচ্ছি এটা হচ্ছে কালার হ্যান্ডেল। এপাশে দেখেন এই যে এই পাশে রেড কালার, যেমন ফরগ্রাউন্ড কালার আমরা রেড নিছিলাম এখানে রেড কালার চলে আসছে, আর ব্যাকগ্রাউন্ড আমরা কালার কি নিছিলাম ইয়েলো নিছিলাম এখানে ইয়েলো চলে আসছে। আর এখানে যদি আমার আরো কালার অ্যাড করার প্রয়োজন হয় এই যে নিচের দিকে হাতের একটা আইকন দেখা যাচ্ছে, এখানে আমি ক্লিক দিলেই এখানে একটা কালারের বক্স চলে আসবে। যখন যে বক্সে ক্লিক দিচ্ছি তখন সেখানে কিন্তু কালারটা চলে আসছে। যেমন এখানে ক্লিক করলাম নিচে কালার অপশনটা দেখেন উজ্জ্বল হয়ে গেছে। এখান থেকে এখন যে কালার প্রয়োজন আমি ব্লু দিতে যাচ্ছি, এখানে ব্লু কালার চলে আসলো। এটা কোথায় রাখবো রাখতে যাচ্ছি মিডিলে রাখতে যাচ্ছি, লোকেশন এখানে 50 রাখলে মিডিল। এটা আমি কালার করতে যাচ্ছি পিঙ্ক কালার দেই, পিঙ্ক কালার দিলাম। তারপরে এটা ইয়েলোই আছে, আমি আরো একটা অ্যাড করতে যাচ্ছি। আমরা কিন্তু কপিও করতে পারি এগুলা। কিভাবে কপি করব, অল্টার চেপে ধরে এটা টেনে আরেক দিকে ছেড়ে দিব, তাহলে এটা কপি হয়ে যাবে। আর যদি অ্যাড করতে চাই জাস্ট ক্লিক দিবেন অ্যাড হয়ে যাবে। এখানে আরেকটা কালার দেই, এটা এখান থেকে সিলেক্ট করে যেটা সিলেক্ট করব ওই কালারটা এখানে চলে আসবে। কালার এখান থেকে এবার আমি গ্রিন কালার নেই, গ্রিন কালার রাখি। গ্রিন কালার রাখলাম। তাহলে এই কয়েকটা কালার নিয়ে আমার একটা কালার তৈরি হয়ে গেল, কালার প্লেট। এখানে আমরা 4টা কালার ব্যবহার করছি। আর এই লোকেশন নিচের দিকে যে দেখাচ্ছে এই লোকেশনটা আমরা এখানে কত পজিশনে রাখবো, কে কতটা ছড়াবে সেটাই এখানে উল্লেখ করতেছে। যে এখানে কেমন হবে কালারটা অলরেডি এখানে আমার স্যাম্পলও শো করাচ্ছে। যেমন কাছে দিচ্ছি দেখেন এখানে নীল কালারটা কমে গেছে, এ পাশে দিচ্ছি এটা বেড়ে যাচ্ছে। আর এখানে লোকেশন কত অবস্থানে 100% মধ্যে কত অবস্থানে শো করাচ্ছে সেটাই শো করাচ্ছে। তা 4টা কালার নিয়ে আমরা ওকে করলাম। এবার দেখেন ওই 4টা কালারই কিন্তু এখানে চলে আসবে। এ পাশ থেকে এ পাশে দিলাম, দেখেন যে ইয়েলো, গ্রিন, পিঙ্ক, ব্লু, এই 4টা কালার নিয়ে এখন গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়ে গেল। ঠিক এই কালারগুলো এখানেও অ্যাপ্লাই করা যাবে। মিডিল বরাবর দিলাম, আমার রিভার্স আছে রিভার্সটা রাখবো না, দিলাম। তাহলে মিডিল বরাবর কালারটা ছড়ায় যাচ্ছে। অ্যাঙ্গেলে এবার কালারটা একটু ভালো দেখানোর কথা। এই যে অ্যাঙ্গেলে কালারটা হচ্ছে হালকা করে ছড়া যাচ্ছে। প্রত্যেকটা মোডে এদিকে আপনারা চেক করে দেখবেন। তাহলে এখান থেকে কি করতে পারতেছে, আমরা ইচ্ছা মতো যতগুলো কালার প্রয়োজন আমরা ততগুলো কালার অ্যাপ্লাই করতে পারতেছি, যতগুলো ইচ্ছা ততগুলো অ্যাপ্লাই করতে পারতেছি। নিচ থেকে রেড কালার দিলাম, অ্যাপ্লাই যে কালার প্রয়োজন এখানে সিলেক্ট করে দিলেই কালারটা চলে আসতেছে। আর নিচেরটা লোকেশন, লোকেশনটা অবস্থান কোথায় কোনটা কতটুকু থাকবে। তাহলে নিচ থেকে আমরা অলরেডি মনে কালার অ্যাপ্লাই করতে পারবো। এটা সিলেক্ট করে যদি ডিলিট দেই তাহলে ডিলিট হবে, কিংবা উপর থেকে টেনে নিচে নামাই দিলে ডিলিট হয়ে যাবে, আবার উপরে উঠাইলে আবার কালারটা চলে আসবে। সিম্পল। অপাসিটির ক্ষেত্রে কাজ করি। এখানে দেখেন অপাসিটি এখানে কত আছে 100%, এ পাশে অপাসিটি কত আছে 100%। এ পাশে যদি আমি অপাসিটি 0 করে দেই তাহলে ওই আগের ট্রান্সপারেন্টের মতো হয়ে গেল। নতুন একটা পেজ নিলাম, দেখেন এক পাশে এবার একটু ট্রান্সপারেন্ট ওই সাদাই থেকে যাবে। তাহলে এই পাশে হালকা করে আমার সাদা কালারটাই থেকে যাচ্ছে। সরাসরি কোন ইমেজের মধ্যে দেই, এটার মধ্যে লেয়ার নিয়ে দিলাম, এখান থেকে এখানে দিচ্ছি। তাহলে দেখেন 50% আমার ট্রান্সপারেন্ট আছে। এখান থেকে আপনি চাইলে কোনো পাশে ট্রান্সপারেন্ট রাখতে চাইলে উপরের লেয়ারের মাধ্যমে ট্রান্সপারেন্টটা বাড়ায় কমা নিতে পারেন। আবার এখানে আমি ট্রান্সপারেন্ট 100% দিয়ে দিলাম, আমি যাচ্ছি ফুল কালার থাকবে। এখন যখন আবার ট্রান্সপারেন্ট ছাড়া ফুল কালার দিলাম তখন পুরোটাই কালার অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এইভাবে এটা কাজ করে। আমরা এতক্ষণ যে মোডটা দেখলাম এটাকে বলা হয় সলিড মোড। এটার ভেতরে আবার দুটো অপশন আছে, একটা হচ্ছে সলিড আর একটা হচ্ছে নয়েজ। নয়েজ মোডে কিন্তু অসাম অসাম কালার জেনারেট হয়, খুবই সুন্দর সুন্দর। তাহলে সলিড থেকে আমি নয়েজ করলাম, নয়েজ যখনই করতেছি তখন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে কিছু কালার অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে, অটোমেটিক তৈরি হয়ে গেছে, নিচ থেকে আমরা তৈরি করতে পারতেছি না, অটোমেটিক তৈরি হয়ে গেছে। যখন এখানে র্যান্ডমাইজে ক্লিক করতেছি দেখেন এখানে আরো একটা কতগুলো কালারের সমন্বয় তৈরি হয়ে গেছে। এটা ওকে করলাম, এবার দেখেন কালারটা কতটা সুন্দর আসে, পুরো একটা অসাম ওয়ালপেপার তৈরি হয়ে যাবে। ভালো দেখাচ্ছে না? আসছে। ঠিক রেডিয়াল দেখে যদি আমি দেই সিম্পল ভাবে সুন্দর করে, আরেকটা নয়েজ থেকে এই কালারটা তৈরি হয়ে যাচ্ছে। অ্যাঙ্গেল দিলাম, এটা আরো সুন্দর দেখাবে, দিচ্ছি আরো সুন্দর দেখাচ্ছে, যেখান থেকে দিচ্ছি সেখান থেকেও কালারটা অ্যাপ্লাই করতেছে। লিনিয়ার বোর্ড রাখলাম, এখানে আবার ক্লিক করলাম, নয়েজে র্যান্ডমাইজ যখন করব র্যান্ডমলি ভাবে ও ওর মতো করে কালার জেনারেট করতেই থাকবে। যেমন এটাও খুব সুন্দর একটা ওয়ালপেপারের মতো চলে আসছে। আর যেখান থেকে টেনে যদি আমি শিফট চাপি তাহলে বরাবর যাবে এটা।
র্যান্ডমলি ভাবে এখানে কালারটা চলে আসছে। এভাবে আপনারা ইচ্ছামতো কালারগুলো তৈরি করে নিতে পারেন র্যান্ডমাইজ থেকে। কিন্তু আমি যদি এখন চাচ্ছি আমি শুধুমাত্র র্যান্ডমাইজ ভাবে লাল কালার এবং হলুদ কালারের মধ্যে কালারটা তৈরি করব, সেটাও এখানে তৈরি করা সম্ভব। কিভাবে? এই যে কালার মোড দেখেন, এটা কয়টা কালার মোড আছে? 3টা কালার মোড। প্রথমে আছে RGB। RGBর পূর্ণ অর্থ কি? প্রথম ক্লাসে বলছিলাম, স্মরণ আছে কারো? রেড গ্রিন ব্লু। রেড গ্রিন ব্লু। রেড গ্রিন ব্লু, অবশ্যই। এটা একটা কালার মোড। নিচে আরেকটা কালার মোড আছে HSB। এটার পূর্ণরূপ কারো জানা আছে? আচ্ছা, এটা যেহেতু বলিনি, এটার পূর্ণরূপ হচ্ছে হিউ, স্যাচুরেশন এন্ড ব্রাইটনেস। আরেকটা আছে ল্যাপ কালার, LEB ল্যাপ কালার। ল্যাপ কালারটা তেমন আমাদের দরকার নেই, আমরা হিউ, স্যাচুরেশন এন্ড ব্রাইটনেস এটাতে ব্যবহার করব। একে মোড থেকে আমি হিউ মোডে আসলাম। এখানে আবার HSB কয়েকটা কালার আছে, আমি শুধুমাত্র রেড এবং ইয়েলো কালার ব্যবহার করতে যাচ্ছি। তাহলে এই পাশ থেকে শুধুমাত্র রেড রাখলাম, এটা টেনে ইয়েলো কালারের মধ্যে নিয়ে গেলাম। এখন যখন আমরা র্যান্ডমাইজ করব তখন শুধু রেড এবং ইয়েলো কালারের মধ্যে আসবে। কিন্তু এখানে কিছু কিছু জায়গায় ব্ল্যাক এবং হোয়াইট আসতেছে। এই যে স্যাচুরেশন, এটা হচ্ছে হোয়াইট ব্রাইটনেস। আমি যদি একেবারে জিরো, এই পাশে জিরো করে দিলাম আর এই পাশে রেড করে দিলাম। এখন যদি দেখেন শুধুমাত্র রেড এবং আমার ইয়েলো কালারের মধ্যেই সে কালারটা তৈরি করতেছে, অন্য কোনো কালারটা নিচ্ছে না, শুধুমাত্র রেড এবং ইয়েলো কালার। এই র্যান্ডমাইজ ভাবেও আপনারা কালারগুলো তৈরি করতে পারেন। আমি আবার চাচ্ছি যে সেখানে হোয়াইটটাও আসবে, ব্ল্যাকও আসবে, সে সেভাবে তৈরি করতেছে। আর অ্যাড ট্রান্সপারেন্ট অলরেডি জানেন, এটার মধ্যে যদি আপনার ট্রান্সপারেন্সি অ্যাড করতে চান, ক্লিক করে দিলেন, তাহলে কোনো কোনো জায়গায় সে ট্রান্সপারেন্ট ধরে নেবে। আর রেস্ট্রিক্টেড কালার, এটা কিছু কিছু কালার সে বাদ দিয়ে দিবে, এতগুলো কালার নিবে না। এই দিক থেকে এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট। আমরা এখন তাহলে নয়েজ থেকেও কালার তৈরি করতে পারতেছি, সলিড থেকেও কালার তৈরি করতে পারতেছি। এখন দেখেন, নয়েজ থেকে ধরে নেন আমার এই কালারটা পছন্দ হয়েছে, একটা কালার ভালো কালার আসুক। ও, কালার তো এখানে অফ করা আছে, সে তো বলে আসে না কেন? এই কালারটা আমার পছন্দ হয়েছে। এই কালারটা যখন আমি এখানে অঙ্কন করতেছি তখন শুধুমাত্র এখানেই দেখতে পাচ্ছি। আমি যদি এখন ফটোশপ ক্লোজ করে আবার ওপেন করি, এই কালারটা আমি আর দেখতে পাবো না। এই জন্য এই কালারগুলো কিন্তু সেভ করে রাখা যায়। কালারটা আমরা সেভ করব কিভাবে? এখান থেকে দেখেন, এখানে পাশে লেখা আছে নিউ। এই নিউ এ যখনই ক্লিক করব তখন দেখেন এখানে কালারটা সেভ হয়ে গেছে, একটা এখানে কালার অপশন চলে আসছে। আবার র্যান্ডমাইজ করলাম, র্যান্ডমাইজ, এই কালারটা পছন্দ হয়েছে, এখানে নিউ দিলাম, আরো একটা কালার চলে আসলো। র্যান্ডমাইজ করতেছে, নতুন একটা কালার চলে আসতেছে। এটা সলিডের ক্ষেত্রেও আপনি ব্যবহার করতে পারেন। এই যে সলিড দিলাম, নিউ দিলাম, তাহলে এই কালারটা নিয়ে আমার কিন্তু একটা কালার তৈরি হয়ে গেছে। আমার যখন যে কালারটা প্রয়োজন ওই কালারগুলো, এই যে 4টা কালার তৈরি করলাম, এখান থেকে কালারগুলো আমরা পেয়ে যাচ্ছি। এই কালারটা প্রয়োজন, এখানে রাখলাম, ওই কালারটা চলে আসতেছে। এটা প্রয়োজন, আমি এটা রাখলাম, ওই কালারটা চলে আসতেছে। আমরা যদি এখন ফটোশপ ক্লোজ করে দিই, ফুললি ভাবে ক্লোজ করে দেই, আবার ওপেন করি, তাও আমরা এখানে কালারগুলো পাবো। এই হচ্ছে আমাদের সেভের সুবিধা। এখন এই যেমন সেভ করে রাখছি, আমরা আরেকটা পিসিতেও কালারগুলো দিতে পারি, লোড করতে পারি। এখান থেকে আমি কালারগুলো, আমরা যেমন ব্রাশ লোড করছিলাম ঠিক একইভাবে গ্রেডিয়েন্টেও কিন্তু আমরা কালার লোড করতে পারি। যেভাবে ব্রাশ লোড করছি সেভাবে গ্রেডিয়েন্টেও কালার লোড করা সম্ভব। এটা কিভাবে? এখানে সেটিং অপশনে আসলাম, সেটিং থেকে লোড, এখান থেকেও করতে পারেন, কিন্তু এখান থেকে দেয়া আছে লোড। লোডে ক্লিক করলাম, কিছু গ্রেডিয়েন্ট কালার ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায় ব্রাশের মতো। সিম্পল যদি আপনি গুগলে সার্চ করেন ফ্রি গ্রেডিয়েন্ট কালার ফর ফটোশপ, গ্রেডিয়েন্ট ফর ফটোশপ, দেখেন এখানে 32টা গ্রেডিয়েন্ট কালার ফ্রি দিচ্ছে। আর এই গ্রেডিয়েন্ট কালারগুলো কি হয়েছে, ওরা এমন ভাবে গ্রেডিয়েন্ট কালারগুলো তৈরি করা হয় যেটা কালার থিওরি এগুলো মেনে কালারগুলো তৈরি করা হয়, যেন প্রত্যেকটা গ্রেডিয়েন্ট কালার ভালো লাগে। ডাউনলোড করে নিতে পারেন। আমি কিছু গ্রেডিয়েন্ট কালার ডাউনলোড করছি, তার মধ্যে একটা লোড করে দেখাচ্ছি। যেমন এখানে 300টা কালার আছে, এটা আমি লোড করলাম। এবার দেখেন ওকে করলাম, নিচের দিকে দেখেন কতগুলো কালার চলে আসছে। আরো একটা লোড করি, লোড, এই নিচের কালারটা লোড করলাম, অনেকগুলো কালার কিন্তু চলে আসছে। কষ্ট করে আমাদের এই কালারগুলো তৈরি করে নিউ করতে হয়নি। আর এখানে যে কালারগুলো আসে প্রত্যেকটাই খুবই পারফেক্ট কালার নেওয়া হয়েছে, কালার কোড মেনে এই কালার কোডগুলো নেওয়া হয়েছে, যার কারণে যেটাই গ্রেডিয়েন্ট নেন না কেন খুব সুন্দর একটা কালার আসবে।
যেটারই আপনি গ্রেডিয়েন্ট কালার করেন না কেন খুব ভালো একটা কালার পাবেন আপনি। যেমন এটা এখান থেকে নিচ্ছি, খুব সুন্দর একটা কালার চলে আসতেছে। আমি এখানকার কালারটা কিন্তু এখান থেকেই নিচ্ছি। আচ্ছা, ক্লাস ভিডিওর কালারটা থেকে এখান থেকে আমি নিছিলাম, সুন্দর একটা গ্রেডিয়েন্ট চলে আসছে। আর যে রেডিয়াল দেই এখান থেকে আমি মিডিল বরাবর টানতেছি, এই মিডিল বরাবর, এটা মিডিল বরাবর কাজ করতেছে। হালকা করে ছোট করে নিলাম, ছোট করে কাজ করতেছে। যখন রিভার্স করে দিচ্ছি তখন সেটা বিপরীত কাজ করতেছে। দেখেন আমরা কিন্তু ফুললি এটা মিডিল বরাবর নিতে পারতেছি না। এই মিডিল বরাবর নেওয়ার জন্য আমরা গ্রেডিয়েন্টটা এই যে এখান থেকে নিতে পারি। এই যে ফোল্ডার বা এই আইকনটার পাশে, গ্রুপ আইকনের পাশে একটা আইকন আছে, এটার নাম অ্যাডজাস্টমেন্ট এবং ফিল কালার আইকন বলা হয়। এখানে ক্লিক করে দেখেন প্রথমে আছে সলিড কালার। সলিড কালার মানে যে কোনো একটা কালার, সলিড থেকে আমার যে কালার প্রয়োজন হবে সেই কালারটা আমি ওকে করে দিলেই সেই কালারটা লেয়ার উইথ লেয়ার মাস্ক তৈরি হয়ে যায়। আর যদি 2 নম্বর অপশন আছে গ্রেডিয়েন্ট কালার, তখন গ্রেডিয়েন্টের অপশনটা চলে আসলো, আমাকে বলতেছে কোন গ্রেডিয়েন্টটা আমরা নিব। আমি চিন্তা করলাম এই গ্রেডিয়েন্টটা নিব, সিলেক্ট করলাম, ওইটা চলে আসলো। এখন গ্রেডিয়েন্টের যে স্টাইলগুলো আছে এটা চলে আসে রেডিয়াল, অ্যাঙ্গেল। আমি রেডিয়াল নিতে যাচ্ছি, রেডিয়াল ক্লিক করলাম। এই রেডিয়ালটা একেবারে মিডিল বরাবর হয়েছে। আমরা আগে যখন টানতাম এটা কিন্তু মিডিল বরাবর হইতো না, এখানে ফুললি মিডিল বরাবর হয়েছে। তাছাড়া আপনি এখানে অ্যাঙ্গেলও চেঞ্জ করে দিতে পারেন, 90 ডিগ্রি পারফেক্ট স্কেল। এখানে কতটা ছড়াবে, যত বাড়াচ্ছি তত এটা কালারটা ছড়ায় যাচ্ছে, আর যত কমাবো তত কালারটা কম ছড়াবে। আমি এটা রিভার্স করে দিলাম, তাহলে বিপরীত দিকে চলে গেল। আমি ওই ব্যাকগ্রাউন্ডটা এইভাবেই তৈরি করছিলাম। ওকে, তাহলে এখান থেকে আমরা পারফেক্ট ভাবে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে পারি। আর এই গ্রেডিয়েন্ট কালারের মধ্যে কালারটা সুন্দর লাগে, যেমন এখানকার কালারটা ঠিক এইভাবে তৈরি করছিলাম। এখন যেটা আপনাদের দেখাইলাম, এই যে এই কালারটা, এটা এইভাবে আমি ভিতর থেকে তৈরি করছিলাম। এটা মিডিল বরাবর কালারটা হালকা করে ছড়ায় গেছে। গ্রেডিয়েন্ট হচ্ছে এতটুকুই। এখন গ্রেডিয়েন্ট কালার আমরা আমাদের বিভিন্ন ডিজাইনের বিজনেস কার্ড, ফ্লায়ার বা অন্যান্য মাল্টি কালারের ফেসবুক ব্যানার, অ্যাডস, এগুলাতে আমরা গ্রেডিয়েন্ট কালার প্রচুর ভারে ব্যবহার করব। সেহেতু গ্রেডিয়েন্ট কালারটা আমাদের মোটামুটি ভালো করে জানতে হবে। গ্রেডিয়েন্ট কালার এতটুকুই। গ্রেডিয়েন্ট কালার থেকে কারো কোনো প্রশ্ন? মনে হচ্ছে যে আমরা গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে পারবো। তারপরে এখান থেকে আমাদের কালার নতুন নতুন, আপনাকে যদি বলি আমাকে 5টা কালার দিয়ে, 5টা কালার আপনাকে কালারটার নাম বলে দিলাম, গ্রিন, ব্লু, রেড, পিঙ্ক, এই কালারগুলো দিয়ে আমাকে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করে দেন, আপনারা কি পারবেন? যেমন এখানে আমি ক্লিক করে, এখানে ক্লিক করলাম, 5টা কালার 5টা ক্লিক করে দিয়ে দিলাম, এখানে মার্ক করে। ওকে, এখান থেকে পারা যাবে। এখান থেকে আপনার সলিড কালার, তারপর নয়েজ কালার, নয়েজটা তো অটো তৈরি করে এটাই। তাহলে আপনারা আগামী ক্লাসে 5টা গ্রেডিয়েন্ট তৈরি করে গ্রুপে পোস্ট করবেন প্রত্যেকে। এটা মাত্র কয়েক সেকেন্ডেরই কাজ কিন্তু। দিলাম, এখান থেকে একটা নতুন লেয়ার নিয়ে এখানে কালার অ্যাপ্লাই করলাম, দেখেন এখান থেকে একটা গ্রেডিয়েন্ট চলে আসছে। এটা সেভ অ্যাজ থেকে জেপিজি কিংবা পিএনজি তে সেভ করে কালারটা পোস্ট করে দিবেন। তাহলে এইভাবে টোটাল 5টা কালার আপনাদের হোমওয়ার্ক থাকলো। খুবই সিম্পল কাজ। তাহলে আমি পরের টপিকে চলে যাচ্ছি। এরপরে যেটা টপিক সেটা ছিল স্মার্ট অবজেক্ট। নামটা যেমন স্মার্ট, সে কিন্তু স্মার্ট ভাবে স্মার্ট অবজেক্টটা কাজ করে থাকে। স্মার্ট অবজেক্ট বিশেষ করে এখানে কেউ কি আছেন বিজনেস কার্ড তৈরি করছেন এর আগে? যেমন বিজনেস কার্ডের ক্ষেত্রে আপনি কিন্তু মকআপ করছিলেন, মকআপ করতে পারেন? জি ভাইয়া পারি। হ্যাঁ, আর মকআপ কি তৈরি করতে পারেন? মকআপ ফাইল? না ভাইয়া, ইন্টারনেট থেকে ডাউনলোড করে। হ্যাঁ, ইন্টারনেট থেকে ডাউনলোড করে করি। আজকে কিন্তু এই স্মার্ট অবজেক্টের মাধ্যমে আমরা মকআপও তৈরি করা শিখবো। স্মার্ট অবজেক্টের এখন আমরা চাইলেও নিজেরাও মকআপ তৈরি করতে পারবো। একাধিক ফাইল কিভাবে একটার সাথে একটা কাজ করতেছে সেটাও দেখবো এই স্মার্ট অবজেক্টের মাধ্যমে। তাহলে স্মার্ট অবজেক্টের জন্য আমি আবার এটা হোয়াইট কালার করে দিই, পেজটা হোয়াইট কালার করে দিলাম। স্মার্ট অবজেক্ট কয়েকটা ভাগে কাজ করে। প্রথমে একটা ইমেজ দিয়ে দেখাই। আমি অন্য একটা ইমেজ সরাসরি ওপেন করতেছি। এই ইমেজটা আমি সরাসরি ওপেন করলাম। ওপেন করার পর এই ইমেজটা আমার এই পেজে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়েছে। তাহলে এখান থেকে আমি কপি করে নিয়ে যাই, টেনে লকটা আগে তুলে দিই, নাহলে যাবে না।
লকটা তুলে দিলাম। এখন ইমেজটা টেনে এই হোয়াইট পেজের মধ্যে আমি নিয়ে আসলাম। এখন আমার কাজের প্রয়োজনে এই ইমেজটা আমার ছোট করার প্রয়োজন হচ্ছে, কন্ট্রোল টি চেপে শিফট অল্টার চেপে পারফেক্টলি ভাবে এটা আমি ছোট করে নিলাম। কাজের প্রয়োজন আমাকে ছোট করার প্রয়োজন পড়ছে, আমি ছোট করলাম, ছোট ওকে করলাম। আবার হঠাৎ করে এখন আমার ইমেজটা আবার বড় করার প্রয়োজন পড়ছে, এখন আমার ইমেজটা বড় প্রয়োজন। আবার কন্ট্রোল টি চেপে এবার আমি বড় করতেছি। ওকে, এবার কি সমস্যা সমস্যা দাঁড়াইছে বলেন দেখি? ইমেজটা ফেটে গেছে, ইমেজটা নষ্ট হয়ে গেছে, ব্লার হয়ে গেছে। আমি আরো আগে কিন্তু এই সমস্যাটা ছিল না। এই যে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে, ইমেজটাকে আমি নিয়ে আসলাম ভালো, কিন্তু ইমেজটা নষ্ট হয়ে গেল। এটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে ফটোশপ যেহেতু আমাদের রাস্টার বেস সফটওয়্যার, ও কি করতেছে ইমেজটাকে সরাসরি রাস্টার করে নিয়ে নিচ্ছে। এই যে ইমেজটা ফেটে যাচ্ছে, এগুলো সমস্যার সমাধান আমরা স্মার্ট অবজেক্টের মাধ্যমে করতে পারি। তাহলে দেখেন আবার এইবার এই ইমেজটা এখানে নিয়ে আসলাম, আনার পরে প্রথমে আমি এটাকে স্মার্ট অবজেক্ট করে নিলাম। স্মার্ট অবজেক্ট কিভাবে করব? লেয়ারের মধ্যে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখানে ক্লিক করলে এটা স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। দেখেন এখানে ইমেজের মধ্যে কোনো আইকন দেয়া নাই, ছোট্ট করে যখন রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতেছি, দেখেন এখানে একটা আইকন চলে আসবে। প্রথমে স্মার্ট অবজেক্ট করে নিব, তাহলে এখানে একটা আইকনের মাধ্যমে এটা স্মার্ট অবজেক্ট অলরেডি তৈরি হয়ে গেছে। এবার আমরা ঠিক টুলের মতো কন্ট্রোল টি চেপে এটা আমি এবার ছোট করতেছি, কন্ট্রোল অল্টার ধরে ছোট করে নিলাম। নেওয়ার পর আবার মিডিলে নিয়ে আসি, এবার আগের থেকে আরো ছোট করে দিই, অনেক ছোট করে দিলাম। আবার যখন আমার কাজের প্রয়োজনে এবার বড় করার প্রয়োজন হবে, কন্ট্রোল টি চেপে এটা আমি আবার আগের থেকে অনেক বড় করছি। এবার কিন্তু আর কোয়ালিটি নষ্ট হবে না, মানে যেই কোয়ালিটিতে রাখছিলেন সেই কোয়ালিটিতেই থাকবে। তাহলে স্মার্ট অবজেক্টের মাধ্যমে এখানে আমরা কোয়ালিটি ঠিক রেখে ছোট বড় করতে পারতেছি। এটা একটা গেল। এবার আরো একটা কাজের জন্য আমি ফাইল থেকে আরেকটা জিনিস ওপেন করি। এই যে এটা, এখানে কিন্তু আমরা যেমন ফ্রেমের কাজগুলো কিন্তু আমরা করছিলাম, হোমওয়ার্কও দিছিলাম। এই ফ্রেমের কাজগুলো আমাদের যদি বারবার ইমেজ, একটা ফ্রেম থেকে বারবার ইমেজ পরিবর্তনের প্রয়োজন হয়, যেমন মকআপের ক্ষেত্রে, এটা আমরা মকআপের মতো করে বানাই ফেলতেছি। ধরে নিই এটা আমাদের মকআপ, প্রত্যেকটা জায়গায় আমি ইমেজ বসাবো, আমার যখন ইচ্ছে তখন চেঞ্জ করব। এই স্মার্ট অবজেক্টের মাধ্যমে এটি সহজে করা সম্ভব। কিভাবে? প্রথমে আমি ইমেজ না নিয়ে সরাসরি এখানে একটা আমি শেপ নিচ্ছি, এখান থেকে সিম্পলভাবে একটা শেপ নিলাম, এটা সমান করে রাখলাম। শেপ ছাড়া আপনি অন্য কিছু যে কোনো কিছু নিতে পারেন। কন্ট্রোল টি চেপে রাইট বাটন করে ডিস্টর্ট করে কাজটা করতে পারেন, কিংবা কন্ট্রোল চেপে ধরেও কাজটা করতে পারেন। আমি কন্ট্রোল চেপে কোণগুলো মিলাই দিচ্ছি, তারপর এখান থেকে এখানে কন্ট্রোল চেপে এখানে কোণগুলো মিলাইলাম, এখানে কোণটা মিলাইলাম। মিলছে কি? মনে হচ্ছে মিলছে। ওকে, আসলো। এটার মতো করে আরো একটা শেপ নেই, এটা এ পাশেরটার মতো করে নিচ্ছি। এবার এখানে আমার একটা ভুল হয়েছে, আসলে আমাদের আগে স্মার্ট অবজেক্ট বানাইতে হবে, পরে করলে হবে না। আমি এটা ডিলিট করে দিলাম, আগে স্মার্ট অবজেক্ট আমি বানাইনি। তাহলে প্রথমে এটা সমান করে আমি আগে স্মার্ট অবজেক্ট বানাই ফেলবো। রাইট বাটন ক্লিক করে প্রথমেই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, পরে করলে কিন্তু হবে না। কারণ আগের বার আমি পরে করছি, স্মরণ ছিল না, আগে করে নিলাম। এবার আমরা এটা পরিবর্তনটা করব। ওকে, ওকে দিলাম। উপরের দিকে কি মিলছে? আচ্ছা, হইলো। ঠিক একইভাবে আরেকটা শেপ নিচ্ছি, এটার বরাবর নেয়ার পরে ওকে দিলাম। প্রথমেই স্মার্ট অবজেক্ট করব, পরে করলে সেটা হবে না। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দেওয়ার পরে ঠিক এটাও কন্ট্রোল টি চাপার পরে এটার কোণগুলো আমি মিলাই দিচ্ছি। কোণগুলো এখান থেকে এখানে, আবার এই পাশ থেকে এ পাশে ওকে করে দিলাম। দেখেন এটা কিন্তু প্রত্যেকটা স্মার্ট অবজেক্ট। আমরা এখানে ব্ল্যাক নিছিলাম,
ঠিক একইভাবে আমরা যদি বিজনেস কার্ড হিসেবে চিন্তা করি, আমার এখানে বিজনেস কার্ডটা বসাইতে হবে। স্মার্ট অবজেক্ট আমরা যখন করি বলছিলাম একটা আইকন আসে, ঠিক রেক্টেঙ্গুলার টুলে এখানে আমি ডাবল ক্লিক করতেছি। ডাবল ক্লিক করলে এটা কিন্তু আলাদা একটা ট্যাবে ওপেন হচ্ছে। এটার ফরম্যাটটা কি, .psb, ক্রস করে দিলাম, আবার ওপেন করতেছি। ডাবল ক্লিক করলে আরেকটা নতুন ফাইল ওপেন হচ্ছে, নাম কি .psb। আর আমরা ফটোশপের যেমন .psd, পিএসডিটা হচ্ছে ফটোশপ ডকুমেন্ট, আর পিএসবিটা হচ্ছে ফটোশপ বিগ, এমন কিছু বোঝায়, ফটোশপ বিগার ফাইল। তাহলে সিম্পল ভাবে এটা ডাবল ক্লিক করে ওপেন করলাম, এখানে একটা ইমেজ প্লেস করে দিই। এখান থেকে ইমেজ প্লেস, কোন ইমেজটা প্লেস করব, এটা প্লেস করে দিলাম। প্লেস করে এখানে আমি এটা শিফট চেপে বসাই দিচ্ছি, বসাই সেভ, ওইখান থেকে ওকে দেওয়ার পরে কন্ট্রোল এস, সেভ দিলাম। দেখেন আমার ফ্রেমের মধ্যে এই ইমেজটা চলে আসছে। ঠিক একইভাবে এই পাশের ইমেজটা যদি আমি ডাবল ক্লিক করে ওপেন করি, এখানে আমরা প্লেস করে একটা ইমেজ বসাই দিই, এই ইমেজটা বসাই, ওকে করলাম, কন্ট্রোল চেপে এস দিলাম। তাহলে এই পাশের যে অপশনটা আছে, আর ফ্রেমটা কই গেল, ফ্রেম 2, দেখেন ওখানে কিন্তু ওই ইমেজটা কি হয়েছে, বসে গেছে। অর্থাৎ পরবর্তীতে আমি ডাবল ক্লিক করে যেই জিনিসটাই বসাবো এখানে চলে আসবে, ঠিক পারফেক্ট ভাবেই বসবে। যেমন এখানে যদি আমি এখন আলাদা ইমেজ বসাতে চাই, প্লেস করে এখানে অর্ধেকটা অ্যাপেলটা রাখলাম, অর্ধেকটা এটা রাখলাম, অর্ধেকটা এটা রাখলাম। এখন আমি সেভ দিচ্ছি, কন্ট্রোল এস, এখানে ফ্রেমে আসে দেখেন অর্ধেকটা বরাবর ওটাই তৈরি হয়ে গেছে। তার মানে স্মার্ট অবজেক্টে আমি যেটাই বসাবো সেটা আমার মেন ইমেজে চলে আসবে। এখান থেকে আমি অ্যাপেলটা ডিলিট করে দিলাম, আবার সেভ দিলাম, সেটা চলে গেল। আর স্মার্ট অবজেক্ট আরেকটা স্পেশালি হচ্ছে কি, ওটা একাধিক ইমেজে কাজ করতে পারবে। তাহলে দেখেন এই যে এই ইমেজটা আমি কপি করে এই ফ্রেমগুলোতে নিয়ে আসি, এই যে কলটার চেপে কপি করে এখানে নিয়ে আসলাম, তারপর কন্ট্রোল টি চেপে এখানে এটা বসাই দিচ্ছি। এখানে বসাইলাম, ঠিক আরেকটা অল্টার চেপে কপি করে এটাতে বসাচ্ছি, কন্ট্রোল টি, আবার কন্ট্রোল চেপে এখানে বসাই দিলাম। এবার দেখেন আমি একটা ইমেজ, অনেকগুলো কিন্তু লেয়ার আছে, আমি যদি একটা চেঞ্জ করি সবগুলাই চেঞ্জ হয়ে যাবে। ওটা থেকে আমরা যেটা কপি করছি, প্লেস থেকে এই ইমেজটা নেই, এটা মিডিল বরাবর এটা সেভ করে দিচ্ছি, সেভ দিলাম। দেখেন যে বাকিবার সব ইমেজগুলোতে একই রকম ফ্রেম চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ যেই স্মার্ট অবজেক্টটা থেকে আপনি কপি করবেন সেটা থেকে চেঞ্জ হয়ে যাবে। ঠিক একইভাবে আমাদের বিজনেস কার্ডের মকআপও তৈরি করা হয় থাকে। রেজাল্ট ভাইকে বিশেষ করে বলতেছি, যারা মকআপ জানেন না, 12 কি 13 নম্বর ক্লাসে আমরা বিজনেস কার্ড শুরু করব। আজকে তো 8 নম্বর ক্লাস। তাই রেজাল্ট ভাই দেখেন আমরা কিন্তু মকআপ তৈরি করে ফেলছি। এটা যদি আমরা এখন পিএইচডি সেভ করি, যখন যেটা উনি স্মার্ট অবজেক্ট করে ইমেজ বসাবে, এখানে ফ্রেমের মধ্যে ইমেজগুলো কিন্তু বসে যাবে। এটাই হচ্ছে স্মার্ট অবজেক্ট। তাহলে স্মার্ট অবজেক্টটা একটু রিভিউ করি। স্মার্ট অবজেক্ট আমাদের কোয়ালিটি ফটো রেখে দেয়। যেমন এখানে আমরা ইমেজটা যখন অনেক ছোট করতেছি, আগে কি হইতো, ফেটে যাচ্ছিল, আর যখনই স্মার্ট অবজেক্ট করছি তখনই কিন্তু ইমেজের কোয়ালিটিটা স্মার্ট অবজেক্ট ধরে রাখছে। আর এদিক থেকে কোন একটা ফ্রেমে আমরা যখন, ধরে নেন এটা আমি সেভ করলাম, একেবারে পিএইচডিতে সেভ করতেছি, পিএইচডিতে সেভ করে ডেস্কটপে রাখলাম। আমার বারবার এই ইমেজটা চেঞ্জ করার জন্য আমাকে বারবার কাজ করতে হবে না। এই যে পিএইচডি ফাইলটা আমি এখন ওপেন করতেছি, ওপেন করার পরে আপনার যখন প্রয়োজন ছবি চেঞ্জ করার, খালি এখানে আপনি ছবিটা এনে খালি প্লেস করে দিবেন, বাকি সবগুলো চেঞ্জ হয়ে যাবে। যে আমি এটা করতে যাচ্ছি, এনে খালি আমি জায়গা মতো এখানে এনে বসাই দিলাম, বসাই দিলাম, আর এখানে সব চেঞ্জ হয়ে গেছে, অ্যাজ এ মকআপ হিসেবে কাজ করতেছে। এই হচ্ছে স্মার্ট অবজেক্ট। তাহলে আজকের বিষয়গুলো সবগুলো শেষ।
এগুলাই ছিল। এখন স্মার্ট অবজেক্ট থেকে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন নেই? যেহেতু আমাদের সময় আছে, আমি আপনাদের হোয়াটসঅ্যাপে বা এবং গুগল। জি ভাই বলেন। যে কিসের যে যে একসাথে যে তিনটা অবজেক্টে যে কাজ করে, হ্যাঁ ওটা কি কপির মাধ্যমে করে? হ্যাঁ, কপির মাধ্যমে। আমাদের মেইন যেটা স্মার্ট অবজেক্ট, প্রথমবার স্মার্ট অবজেক্ট করে শুধু আমরা এটা কপি করে নিছি। ঠিক দেখেন বিজনেস কার্ডগুলো তো ওই একইভাবে কাজ করে। একটা বিজনেস কার্ড নিয়ে স্মার্ট অবজেক্ট করে কপি 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 করে নিয়ে নেয়, একটার উপর একটা একটার উপর একটা, তখন বসায় দিচ্ছে ইমেজগুলো। একটা চেঞ্জ করলে সবগুলাতে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাই। তাহলে যেহেতু আমাদের সময় আছে, আমরা স্মার্ট অবজেক্ট নিয়ে আপনাদের একটা আমি কাজ দিচ্ছি। এই কাজটা করার পরেই আজকে আমাদের ছুটি। আর আপনাদের আমি আগামীকালের হোমওয়ার্ক থাকবে 5টা গ্রেডিয়েন্ট কালার তৈরি করে নিয়ে আসা। আর সামনের দিক থেকে আমাদের হোমওয়ার্কও বাড়বে, কাজের চাপও বাড়বে। সেদিক থেকে একটু আপনারা প্রস্তুতি নেন। আমি এটাই গ্রুপে আপলোড করে দিলাম। এই ফ্রেমটা আপনারা চাইলে গুগল থেকে আলাদা ইমেজও নিতে পারেন। তাহলে আপনারা আগে কিন্তু সরাসরি করছেন, এবার আপনারা আমাকে স্মার্ট অবজেক্ট করে এটা দেখান, যেন আমার যখন ইচ্ছা তখনই আমি ইমেজটা চেঞ্জ করতে পারি ফ্রেমের মধ্যে। এটাই দিলাম। আপনারা চাইলে গুগল থেকে আলাদা ইমেজ নিয়েও কাজটা করতে পারেন। তাহলে ফেসবুক গ্রুপে কি দিব, না শুধু এখানে দিলে হবে? ফেসবুক গ্রুপে আপলোড দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। কারো আবার হোয়াটসঅ্যাপ হয়তো পিসিতে ইনস্টল নাই, মোবাইল থেকে আবার পিসিতে নিতে হবে তখন। ফটোশপ। আর যদি মনে হয় এই ইমেজে কাজ করবেন না, আপনি গুগল থেকে এরকম ফ্রেমের ইমেজ ডাউনলোড করে একটা স্মার্ট অবজেক্ট করে আমাকে দেখান। পোস্ট।